আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, চাকরির পাঠশালা থেকে সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আমি আলম স্যার। চাকরির পাঠশালা একটা নতুন প্ল্যাটফর্ম আপনাদের জন্য এমন কিছুর আয়োজন করেছে যা এর আগে কেউ হয়তোবা করে নাই। 11তম থেকে 20তম গ্রেডের চাকরি প্রত্যাশা জানতে পারবেন এই চাকরির পাঠশালা থেকে। আর আপনাদের চাকরির পথটাকে আরও বেশি সুগম করতে, আরও বেশি সহজ করতে আমি আপনাদের সাথে আছি আলম স্যার। পাঠটা সহজ, কিন্তু এটা সহজভাবে কিভাবে আমরা স্ট্রাকচারের মাধ্যমে বুঝতে পারি তার আলোকে আজকের ক্লাসটা সাজিয়েছি। আর যে যেখান থেকে চাকরির পাঠশালার দেখতে পাচ্ছেন, যুক্ত হয়েছেন, সবাইকে অনুরোধ করব চাকরির পাঠশালার আজকের এই লাইভ ক্লাসটিতে আপনারা লাইক দিয়ে রাখেন, কমেন্টস করবেন ক্লাস কেমন হচ্ছে বা কে কোথা থেকে জয়েন করতেছেন, এবং শেয়ার করে আপনার অন্য বন্ধুবান্ধবীদেরকেও দেখার সুযোগ করে দেন। আর সম্পূর্ণ ক্লাসটা দেখবেন, আশা করি আপনি অনেক অনেক উপকৃত হবেন। আমি আজকে যে পার্টটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে ট্রান্সলেশন। এই ট্রান্সলেশন ভাবতে পারেন যে এটা আবার শেখার কী আছে। আসলে বেশ কিছু জিনিস আছে, সেগুলো নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আর এই পার্টটা যদি আপনি শেয়ার করে রাখেন, আপনার টাইম লাইনে রেখে দেন, তাহলে আপনার অনেক অনেক হেল্পফুল হবে। আপনি পরবর্তীতে নোটও করে রাখতে পারবেন, এবং আপনার দ্বারা যদি শেয়ার করেন আপনার আইডি থেকে অন্যরাও দেখার সুযোগ পাবে। সো ডিয়ার লার্নার্স, কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি। আমাদের কয়েকটা মিনিট ডিলে হয়েছে একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য। আমাদের 6টায় আসার কথা ছিল, বাট আনফরচুনেট আসতে পারিনি, এই জন্য প্রথমত সরি বলে নিচ্ছি। সো লেটস গেট স্টার্টেড টু নো অ্যাবাউট চাকরির পাঠশালায় ট্রান্সলেশন। ডিয়ার লার্নার্স, ট্রান্সলেশন নিয়ে যদি কথা বলি তাহলে দেখা যাচ্ছে 11তম থেকে 20তম গ্রেডের পরীক্ষাতে ট্রান্সলেশন থেকে প্রায় 5টি প্রশ্ন আসে। তাই এই পাঠটি জব পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন যেহেতু এগুলো রিটেন প্যাটার্নের পরীক্ষাতে আসে, এই জন্য আপনাকে অনেক কিছু নিজের থেকে লিখতে হবে। আর এই পাঠটাতে যদি লিখেছি 11 থেকে 20তম গ্রেড, আবার মাঝে মধ্যে 10ম গ্রেডের বিপিএসসির পরীক্ষাতেও আপনার একটা মার্ক আসে যেটা এমসিকিউয়ে, তাহলে এটা অনেক 10 থেকেও বলা যায় যে 10 থেকে 20তম গ্রেডের জন্য উপকারী আসবে। তবে স্পেশালি 11 থেকে 20তম গ্রেডের জন্য এটা বেশি হেল্পফুল হবে। এই ট্রান্সলেশনের সাথে আরেকটা পার্ট আছে প্রোভার্ব, মানে প্রবাদ বাক্য। প্রবাদ বাক্য অনেকটা একটু মুখস্থ ভিত্তিক, বুঝে বুঝে মুখস্থ করতে হয়। তবে আমরা যদি দেখি যে এই ট্রান্সলেশন মানে যেটা অনুবাদ, ট্রান্সলেশনের বাংলা হচ্ছে অনুবাদ, এটা যে সকল টেন্স থেকে বেশিরভাগ আসে সেগুলো আমি একটা লিস্ট দিয়ে দিয়েছি। সুতরাং টেন্সকে যেহেতু বলা হয় টেন্স ইজ কল্ড হার্ট অফ ইংলিশ গ্রামার, টেন্স ইজ কল্ড মাদার অফ ইংলিশ গ্রামার, দ্যাটস ওয়াই উই হ্যাভ টু এমফেসাইজ লার্নিং টেন্স। টেন্স শিখার গুরুত্ব দিতে হবে, কারণ টেন্স ইজ রিলেটেড টু অল কাইন্ডস অফ গ্রামাটিক্যাল আইটেমস। তো যে সমস্ত টেন্স থেকে বেশিরভাগ প্রশ্ন আসে, ফার্স্ট প্রেজেন্ট ইনডেফিনিট, দ্যাট মিনস সিম্পল প্রেজেন্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফার্স্ট ইনডেফিনিট, পাস্ট পারফেক্ট। এই টেন্সগুলো থেকে ভালো নম্বর পাওয়ার জন্য, এই ট্রান্সলেশন পার্টে ভালো নম্বর পাওয়ার জন্য এই ট্রান্সলেশন এই পার্টটা বিশেষ করে এই টেন্সটা ভালোভাবে জানতে হবে। আর তার জন্য টেন্স জানার পাশাপাশি আমি কয়েকটা স্ট্রাকচার দিয়েছি, সেই স্ট্রাকচারগুলো আপনি একটু ফলো করলে আপনার অনেক হেল্পফুল হবে। তো আসেন আমরা সেই স্ট্রাকচারগুলো ফলো করি। ডিয়ার লার্নার্স, আমরা প্রথম যে স্ট্রাকচারটা দেখব স্টেপ 1, সেই স্টেপ 1-এ কি দেখা যাচ্ছে দেখেন। বর্তমানকালে সাধারণভাবে যে কাজগুলো করা হয় তা সাধারণত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। বর্তমানকালে সাধারণভাবে যে কাজগুলো করা হয় সেটা সাধারণত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম, প্রবাদ বাক্য, এই জাতীয় বিষয়গুলো এই টেন্সের ট্রান্সলেশন হয়ে থাকে। চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম, যে কোনো প্রবাদ বাক্য আপনি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নিয়মে ট্রান্সলেশন করলে হয়ে যাবে। আসেন আমরা কিছু এক্সাম্পল দেখি। তা এক্সাম্পল দেখার আগে আপনি তো প্রেজেন্ট ইনডেফিনিটের স্ট্রাকচারটা একটু জানা থাকলে আরও ভালো হয়। সাবজেক্ট বলে V1 বলতে ভার্বের বেস ফর্ম, অথবা ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট ভার্বের বেস ফর্ম মানে V1 ফর্ম, অথবা সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বেস যোগ হয় প্লাস অবজেক্ট। এটা আমাদের জানা আছে বিষয়টা। এখন আসেন আমরা কয়েকটা এক্সাম্পল প্র্যাকটিস করে দেখি। আমাদের প্রথম যে এক্সাম্পলটা আছে, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, এটার ইংরেজি আপনাকে যখন রিটেন প্যাটার্নে আসবে নিজের থেকে লিখতে হবে। আর বানান ভুল হয়ে যায়
তাহলে কিন্তু নাম্বারটা দিবে না। এই জন্য বানানের প্রতিও আপনারা যত্নশীল হবেন। তাহলে আসেন, বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ, এটা ইংলিশ কি হতে পারে? আপনারা জানেন যে একটা সেন্টেন্সের শুরুতে আমাদের সাবজেক্ট লাগে, সাবজেক্টের পরে ভার্ব, পরে অবজেক্ট বা এক্সটেনশন, এগুলো লাগে। এখন উন্নয়নশীল বাংলাদেশ তো যে কোনো ইংলিশ ওইটাই থাকে। তো যারা যুক্ত হয়েছেন তাদেরকে ওয়েলকাম তো আছেই, আশা করি আপনারা সকলে যুক্ত হবেন। আমাকে একজন লিখতেন, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আমাকে বেশ কয়েকজন সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। তো আশা করি সকলে যুক্ত হবেন এবং শেষ পর্যন্ত দেখবেন। আপনারা ক্লাসটা দেখলে আপনাদের উপকারে আসবে। আপনাদের উপকারের জন্য আমাদের এই চাকরির পাঠশালা, আপনাদের উপকারের জন্য আমাদের এই চাকরির পাঠশালা সর্বদা আপনাদেরকে নিয়েই ভাবে। এই জন্য চাকরির পাঠশালার জন্য আমরা বেশ কিছু স্টিকার গিফট দিতে পারি, লাভ রিয়্যাক্ট করতে পারি। এটা আপনাদের জন্য বলা হলো যে আপনারা এই চাকরির পাঠশালার জন্য লাভ রিয়্যাক্ট দিতে পারেন, স্টিকারগুলো পাঠাতে পারেন। সেকেন্ড, আমরা একটা এক্সাম্পল দেখি। মা প্রতিদিন কোরআন পড়েন। আচ্ছা, এটার রটা আসেন আর কি, মা প্রতিদিন কোরআন পড়েন। তো এখানে আমরা দেখব মাদার রিসাইটস দ্য কোরআন এভরিডে, এখানে দেওয়া হবে আর কি, মাদার রিসাইটস দ্য কোরআন এভরিডে। তৃতীয়টায় যাব, তোমার সাফল্যের জন্য। আচ্ছা, আমরা একটু দেখি, আমাদের দেখি। আপনি কি সবগুলো কারেক্ট করছিলেন? তো সেগুলো তো সব তাই আগে রয়েছে, আপনি কি কারেক্ট করলেন? তো আমি দাদা সব তাই ওদা তাই করছে। আপনি টাকা আনতে দিকে একটু তো কোরআন বানান হয়েছে, এটা দা দিছেন, এটা কি হয়েছে কিছু? যাই হোক, আমরা একটু দেখি যে তোমার সাফল্যের জন্য আমি তোমাকে অভিনন্দন জানাই। তাহলে কি হবে? আই কনগ্রাচুলেট ইউ অন ইয়োর সাকসেস। তো আমরা পরবর্তীগুলো একটু দেখব, পরেরটাই দেখব। সাঁতার কাটা একটি ভালো ব্যায়াম, সাঁতার কাটা একটা ভালো ব্যায়াম। তাহলে আমরা দেখি, হয়নি, তাহলে কী করবো বলেন? সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। এখানে সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ এটা ওঠে নাই, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ। এই যেখানে আপনি ভার খুঁজে পাবেন না, সেখানে বি ভার বানবেন। অসম্মানের চেয়ে মৃত্যু শ্রেয়, ডেথ ইজ প্রিফারেবল। আচ্ছা, এখানে একটু সব ভুল, কী করবেন আপনি? কী ক্লাস নেবে এগুলোর? আপাতত কি স্টপ করে দিব? পরে দেয়ারগুলো একটু দেখেন যদি হয়, মানে ওই যে বন্ধ হয়ে গিয়েছিল, তো বন্ধ হয়ে যাওয়ার পর তো তারপরে আবার করা হলো, তারপরে আপনি তো মানে ওই আগেরগুলো তো আর করি না। আচ্ছা, একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে মনে হয়। হ্যাঁ, পরেরগুলো পরেরটা আমরা দেখি। এই বছর হাড় কাঁপানো শীত পড়েছে। ইট ইজ বিটার কোল্ড ইন দিস ইয়ার। বিটার মানে তীব্র, যেটাকে বোঝায়। মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। ফ্রিডম ফাইটার্স আর দ্য বেস্ট সানস অফ দ্য নেশন। আমরা 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস, এটা আপনারা অনেকে জানেন। 26 মার্চ ইজ দ্য ইন্ডিপেন্ডেন্ট ডে অফ বাংলাদেশ। এটা আমাদের একটু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের নিয়মে আমরা এটা করেছিলাম। আমরা যদি একটু দ্বিতীয় স্ট্রাকচারটা দেখি, তাহলে আপনাদের জন্য অনেক উপকারে আসবে। কোনো কিছু আছে বুঝালে, এখানে কোনো কিছু আছে বলতে তার একটা অবস্থান, যে আমি কোনো রুমে আছি, সে এখন পড়ার টেবিলে আছে। এই যে কোনো কিছু আমার কোনো একটা জায়গায় আমার অবস্থান আছে, এটা বোঝানো হয়েছে। যে কোনো কিছু আছে বোঝাতে এম ইজ আর বসে, এবং কোনো কিছু ছিল বোঝাতে ওয়াজ ওয়ার বসে। পাস্ট টেন্সে ওয়াজ ওয়ার ব্যবহৃত হবে। তবে কোনো সম্পত্তির অধিকার বা মালিকানা আছে এমন কিছু বোঝাতে আমাদের হ্যাভ হ্যাজ বসে, এবং এই মালিকানা বা সম্পত্তি ছিল অর্থে
আমাদের হ্যাড বসে। অনেকে ভাবে যে যে তার সে ক্লাসে আছে আর তার একটা ল্যাপটপ আছে, এই দুটা কিন্তু এক জিনিস না। সে ক্লাসে আছে, এটা হলো তার ক্লাসে অবস্থান, আর তার একটা ল্যাপটপ আছে, এটা হলো তার মালিকানা, এটার তার একটা অধিকার, মালিকানা আছে। তো এই জন্য আমার যদি কোনো জায়গায় আমার অবস্থান থাকে, তাহলে আমি অ্যামিজার ব্যবহার করব প্রেজেন্টে, আর পাস্ট হবে ওয়াজ ওয়্যার। আর আমার কোনো একটা সম্পত্তির মালিকানা আছে, এটা বোঝাতে আমরা হ্যাভ হ্যাজ ব্যবহার করব, আর পাস্ট টেন্সে হ্যাড ব্যবহার করব। তো আসেন আমরা এই বিষয়ে কিছু এক্সাম্পল একটু প্র্যাকটিস করে দেখতে পারি। যেমন বাংলাদেশে 6টি ঋতু আছে, তো এই ক্ষেত্রে আমরা কি ব্যবহার করতে পারি? দেয়ার আর 6 সিজনস ইন বাংলাদেশ। কোনো কিছু আছে এটা বর্ণনা করতে দেয়ার লাগে। একটা হলে দেয়ার ইজ, একের অধিক হলে দেয়ার আর। যেমন ধরেন আপনি যদি বলেন যে রুমের মধ্যে একটি ফ্যান আছে, দেয়ার ইজ আ ফ্যান ইন দ্য রুম, দেয়ার ইজ আ ফ্যান ইন দ্য রুম। আমি যদি বলি রুমের মধ্যে 2টা ফ্যান আছে, দেয়ার আর 2 ফ্যানস ইন দ্য রুম। তাহলে একটা হলে দেয়ার ইজ, একের অধিক হলে দেয়ার আর, 2, 3, 4, 5 এরকম করে যত হবে দেয়ার আর। তাহলে বাংলাদেশে 6টি ঋতু আছে। যদি সাবজেক্ট খুঁজে পাওয়া না যায়, তাহলে আমরা দেয়ার ব্যবহার করি। এটাকে ইংরেজিতে বলে ইন্ট্রোডাক্টরি দেয়ার। তাহলে দেয়ার আর 6 সিজনস ইন বাংলাদেশ। দ্বিতীয়টা, এই গ্রামে একটি স্কুল আছে। তাহলে এখানে আমরা কি দিব? অবশ্যই দেয়ার ইজ দিব। দেয়ার ইজ আ স্কুল ইন দিস ভিলেজ, দেয়ার ইজ আ স্কুল ইন দিস ভিলেজ। এই গ্রামে একটা স্কুল আছে। আবার যদি বলি গতকাল আকাশে চাঁদ ছিল না, ওই যে ছিল না তার মানে অবস্থান, তাহলে আমরা ওয়াজ ওয়্যার ব্যবহার করব। দেয়ার ওয়াজ নো মুন ইন দ্য স্কাই ইয়েস্টারডে, দেয়ার ওয়াজ নো মুন ইন দ্য স্কাই ইয়েস্টারডে। আকাশে গতকাল চাঁদ ছিল। এগুলো কিন্তু আমরা এক্সাম্পলগুলো দিছি, এগুলো 11 থেকে 20তম গ্রেডের বিভিন্ন পরীক্ষাতে আসছে, সেগুলো বাছাই করে কিছু কিছু আপনাকে দেওয়া হয়েছে। নেক্সট আমরা যদি বলি আমার একটি সাদা রঙের বিড়াল আছে। এই যে বিড়াল, এটা আমার একটা অধিকার, আমার মালিকানা। তো মালিকানা আছে বোঝাতে হ্যাভ হ্যাজ বসে, আর পাস্ট টেন্সে হ্যাড বসে। তাহলে এখানে আপনি বলতে পারেন আই হ্যাভ আ হোয়াইট কালার ক্যাট, আই হ্যাভ আ হোয়াইট কালার ক্যাট। এটিকে এইভাবে আপনি করলে হবে। তারপর আমরা যদি বলি তার দাদার অনেক জমি জায়গা ছিল। ওই যে জমি জায়গা, এটা সম্পত্তি, মালিকানা, অধিকার। সম্পত্তির মালিকানা বা অধিকার থাকা বোঝাতে আমরা হ্যাভ হ্যাজ ব্যবহার করবো প্রেজেন্টে, আর পাস্টে হ্যাড। তাহলে পাস্ট বুঝলাম কীভাবে? যে ছিল আছে। পাস্ট বুঝবো কীভাবে? ছিল থাকা বোঝাতে আমরা কী ব্যবহার করব? পাস্ট ব্যবহার করব। আর একটা কথা আমরা একটু বলে দেই যে আপনি টেন্সের ক্ষেত্রে কীভাবেই করবেন। এটি কালো কালি আছে এখানে? না, ওটা সাদা হয়ে গেছে। সাদা হয়ে গেছে না? আচ্ছা, একটু কালো করেন। ওকে, যেমন আমি যদি বলি আপনি টেন্স কোনটা কীভাবে নির্ণয় করবেন। আমাদের যদি দেখেন যে ক্রিয়ার শেষে, খেয়াল করবেন সর্বদা ক্রিয়ার শেষে রস্বই এ ও অন্তস্থ অ এগুলো থাকলে প্রেজেন্ট টেন্স হবে। ক্রিয়ার শেষে রস্বই এ ও অন্তস্থ থাকলে প্রেজেন্ট টেন্স হবে। আবার ক্রিয়ার শেষে ল ম থাকলে সেটা আমরা পাস্ট টেন্সে করব, পাস্ট টেন্স হবে। ক্রিয়ার শেষে ব থাকলে তা ফিউচার টেন্স হবে। এই তথ্যটা যদি আপনার ব্রেনে সেট করতে পারেন, তাহলে দেখবেন যে আপনার টেন্সটা অনেকটা ইজি হয়ে যাবে। আর এটা আমি অনেক সময় বুঝাই যে লম্ব দিয়ে, এটা একটা চিত্র লম্ব, লম্ব থেকে আমরা ল ম ব পেয়ে থাকি, ল ম ব পেয়ে থাকি। ক্রিয়া শেষে ল ম থাকলে পাস্ট টেন্স, ব থাকলে ফিউচার টেন্স, এটা মনে রাখবেন। তাহলে এই যে আমার মানে তার দাদার অনেক জমি জায়গা ছিল, এদের শেষে দেখেন ল আছে। ল থাকলে আমরা সেখানে পাস্ট টেন্সে চলে দেবো, তখন পাস্ট টেন্সে তখন হ্যাড হয়ে যাবে। পাস্ট টেন্সে তখন কী হয়ে যাবে? হ্যাড হয়ে যাবে। তাহলে এই তথ্যটা মনে রাখার চেষ্টা করবেন ডিয়ার ভিউয়ার্স, যে ক্রিয়া আপনারা তো বোঝেন যে কোনো কাজ করা সেটা ক্রিয়া। তো ক্রিয়ার শেষে রস্বই এ অ অন্তস্থ থাকলে হবে আমার প্রেজেন্ট টেন্স, ল ম থাকলে পাস্ট টেন্স, ব থাকলে হবে ফিউচার টেন্স।
এই জিনিসগুলো একটু খেয়াল করলে দেখবেন আপনার ইজি হয়ে যাবে। তো আসেন, আমার দাদা বা তার দাদার অনেক কি ছিল, জমি জায়গা ছিল। তাহলে হিজ গ্র্যান্ডফাদার হ্যাড এ লট অফ ল্যান্ডস, হিজ গ্র্যান্ডফাদার হ্যাড এ লট অফ ল্যান্ডস, এটা আমরা দেখতে পেলাম। তো এগুলো আমরা দেখলাম অবস্থান এবং মালিকানা বোঝাতে কী ব্যবহৃত হয়। এবার আমরা স্টেপ 3 কাছে যাব। স্টেপ 3তে কী বোঝা যায় দেখেন, যাওয়ার কথা অথবা যাওয়ার কথা ছিল, আসার কথা অথবা আসার কথা ছিল, এই জাতীয় বাক্যের ক্ষেত্রে আমরা কিভাবে ট্রান্সলেশন করব সেক্ষেত্রে একটা স্ট্রাকচার দেওয়া আছে। সাবজেক্ট, এরপরে বি ভার্ব প্লাস সাপোজ টু, এরপরে ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। তাহলে আপনি কীভাবে বুঝবেন যে এটা কি প্রেজেন্ট নাকি পাস্ট? যদি বলি যাওয়ার কথা, কথা বললে প্রেজেন্ট, আর কথা ছিল তাহলে পাস্ট টেন্স। প্রেজেন্ট হলে বি ভার্ব হবে অ্যামিজার, পাস্ট হলে বি ভার্ব হবে ওয়াজ ওয়্যার। তাহলে অ্যামিজারের পরে সাপোজ টু, পাস্ট টেন্সে ওয়াজ ওয়্যারের পরে সাপোজ টু, পরে ভিওয়ান প্লাস অবজেক্ট। এই স্ট্রাকচারটা ফলো করে আমরা অসংখ্য ট্রান্সলেশন করতে পারি। তাহলে যাওয়ার কথা অথবা যাওয়ার কথা ছিল, আসার কথা অথবা আসার কথা ছিল, এই জাতীয় বাক্যের ক্ষেত্রে আমরা এই স্ট্রাকচারের মাধ্যমে অনেক অনেক এক্সাম্পল প্র্যাকটিস করতে পারি বা ট্রান্সলেশন আসলে পারা যাবে ইনশাল্লাহ পরীক্ষাতে। তো আসলে আমরা শুরু করি। প্রথম একটা এক্সাম্পল, আমার আজ ঢাকা যাওয়ার কথা। তাহলে কথা থাকলে নিশ্চয়ই আমরা কোন টেন্সে করব? অফকোর্স আমরা কি করব? প্রেজেন্ট টেন্সে করব, মানে অ্যামিজার আনবো। তাহলে আমার এখানে সাবজেক্ট হবে আই, তাহলে কি হবে দেখেন তো, আই এম সাপোজ টু গো টু ঢাকা টুডে, আই এম সাপোজ টু গো টু ঢাকা টুডে, আজ আমার ঢাকা যাওয়ার কথা। আর যদি বলতাম যে ঢাকা যাওয়ার কথা ছিল, তাহলে এখানে এর জায়গায় আমরা ওয়াজ দিয়ে দিতাম, আই ওয়াজ সাপোজ টু গো টু ঢাকা টুডে। নেক্সট আমরা একটু দেখি, তোমার আমাকে বইটি ফেরত দেওয়ার কথা ছিল। তাহলে এখানে ছিল থাকার কারণে পাস্ট টেন্সে চলে যাব। সাবজেক্ট থেকে তোমার ইউ, ইউ এর সাথে আমার কি হবে? পাস্ট টেন্সে ওয়্যার হবে। ইউ ওয়্যার সাপোজ টু রিটার্ন মি দ্য বুক, ইউ ওয়্যার সাপোজ টু রিটার্ন মি দ্য বুক। এভাবে যদি আপনি দেখেন, এটা একটা পরীক্ষাতে আসছিল, ওই যে আমার আজ ঢাকা যাওয়ার কথা, এই প্রথমটা পরীক্ষাতে আসছিল। এই জাতীয় বাক্য যে কোনোটা আপনি আশা করা যায় এইগুলো নোট ডাউন করে রাখলে আপনার অনেক উপকারে আসবে। নেক্সট স্টেপ নাম্বার 4, অবাস্তব অতীত বা আনরিয়েল পাস্ট বোঝাতে, অবাস্তব অতীত বা আনরিয়েল পাস্ট বোঝাতে আমরা কি ব্যবহার করতে পারি? এটা দেখবেন সাবজেক্ট প্লাস উইশ, সাবজেক্ট উইশের পরে আবার সাবজেক্ট প্লাস ওয়্যার, এরপরে নাউন বা অ্যাডজেক্টিভ, অথবা সাবজেক্ট প্লাস উইশ, এরপরে আবার সাবজেক্ট উড প্লাস ভিওন প্লাস এক্সটেনশন। এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা যদি একটু দেখি তাহলে দেখা যাবে, যেমন আমি যদি ধনী হতাম, আমি যদি ধনী হতাম, তাহলে সাবজেক্ট হচ্ছে আমি, তাহলে আই উইশ, আই উইশের পরে আবার কি হবে? আই হবে। আই উইশ আই ওয়্যার রিচ। এই যে আনরিয়েল পাস্ট বোঝাতে সাবজেক্টের পরে ওয়্যার বসে, সাবজেক্ট যা মনে তাই হোক ওয়্যার হবে। তার মানে পাস্ট টেন্সে হওয়া বোঝাতে ওয়্যার বসে, পাস্ট টেন্সে হওয়া বোঝাতে ওয়্যার বসে। তাহলে আই উইশ আই ওয়্যার রিচ। নেক্সট, আমি যদি পাখি হতাম, তাহলে একই বিষয় আমরা করবো, আই উইশ আই ওয়্যার এ বার্ড। এখন দেখেন যে রিচ একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে শুধু অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল বসে না, আর সিঙ্গুলার কমন নাউনের আগে আর্টিকেল দিতে হয়, এ দিতে হয়। তাহলে বার্ড হচ্ছে একটা সিঙ্গুলার কমন নাউন, তার আগে এ বসছে, আই উইশ আই ওয়্যার আ বার্ড। তাহলে ডিয়ার লার্নার্স, এই যে আমি যদি হইতাম, এটা হইতাম, তখন সেই ক্ষেত্রে বোঝাতে এই আমাদের পাস্ট টেন্সে ওয়্যার দিতে হয়। নেক্সট, আমার যদি আমি যদি পাখির মতো উড়তে পারতাম, আমি যদি পাখির মতো উড়তে পারতাম, আই উইশ আই উড ফ্লাই ইন দ্য স্কাই। এখানে আই উড দিছে, এখানে কুড দিলেও হবে, উড বা কুড যে কোনো একটা দিলে হবে। আই উইশ আই উড ফ্লাই ইন দ্য স্কাই, এরকম করে আমাদের দেখতে হবে। আমার যদি পাখির মতো ডানা থাকতো, তাহলে এইটা একটু কেউ একজন আমাকে লিখে দেখেন তো মোবাইলটা, এটা কেউ আমাদের একটু ভাবেন তো, যে আমার যদি পাখির মতো ডানা থাকতো, এটা কেউ আমাকে একটু লিখে জানান যে আমরা পারতেছি কি না। একটু ভাবেন তো কি হতে পারে, কি হতে পারে, আমরা যদি একটু দেখি, কারণ সব তো করে দেওয়া হচ্ছে, আপনারা নিজেরা একটু ভাবেন তো কি হতে পারে। আমার যদি পাখির মতো ডানা থাকতো, এটার আমরা যদি দেখি তাহলে আমাদের
কি হতে পারে? তাহলে আমরা কি লিখবো? আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। উইংস মানে পাখা, উইংস মানে পাখা বা ডানা, অফ এ বার্ড পাখির। তাহলে আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, আমার ইচ্ছা থাকে আমার যদি পাখির মতো ডানা থাকতো। পাস্ট টেন্সে হওয়া অর্থ বোঝাতে ওয়ার বসে, আর থাকা অর্থ বোঝাতে হ্যাড বসে। আমার যদি একটা গাড়ি থাকতো, এরকম যদি ফিল করেন যে আই উইশ আই হ্যাড এ কার, তাহলে থাকা পাস্ট টেন্স, অবাস্তব, যেটাকে আনরিয়েল পাস্ট বলে, আনরিয়েল পাস্ট টেন্স বোঝাতে আমার হওয়া অর্থ বোঝাতে ওয়ার বসবে, থাকা অর্থ বোঝাতে হ্যাড বসে। নেক্সট আমরা যদি দেখি স্টেপ 5-এ কী হতে পারে? মনের ইচ্ছা, আশীর্বাদ, প্রার্থনা, এগুলো বোঝাতে আমরা কোন সেন্টেন্স ব্যবহার করি? অপটেটিভ সেন্টেন্স ব্যবহার করি। তাহলে কি হলো? মনের ইচ্ছা, আশীর্বাদ, প্রার্থনা, এই জাতীয় বাক্য ব্যবহার করার জন্য যেটা হয় সেটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। আর অপটেটিভ সেন্টেন্সটা আমাদের মে দিয়ে শুরু হয়। মে, সাবজেক্ট, ভার্ব, পরে এক্সটেনশন। প্রথমে মেই দিয়ে শুরু হতে হবে। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দেখি, তুমি দীর্ঘজীবী হও, অবশ্যই একটা প্রার্থনা করা হয়েছে, আশীর্বাদ করা হয়েছে। তাহলে এটা অনেকের মুখস্থ, মে ইউ লিভ লং, মে ইউ লিভ লং। আমরা যদি পরবর্তীতে দেখি, সে জীবনে সুখী হোক, সে জীবনে সুখী হোক, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি দিব? এটা অবশ্যই এখানে সাবজেক্ট সে, আমরা প্রথম মে দিব, পরে সাবজেক্ট। মে হি বি হ্যাপি ইন লাইফ, হওয়া অর্থ বোঝাতে গেলে মেয়ের পরে তো আর অ্যামিজ আর ওয়াজ আর বসে না, মে হচ্ছে একটা মডাল অক্সিলিয়ারি। মডাল অক্সিলিয়ারির পরে যদি বি ভার্ব আসে, তাহলে ওই বি ভার্বটা বি হয়ে যায়। ক্যান মডাল অক্সিলিয়ারি, ক্যানের, ধরেন ক্যান একটা মডাল অক্সিলিয়ারি, ক্যানের পরে অ্যামিজ আর ওয়াজ আর হয় না, এই জন্য ক্যানের পরে ওই অ্যামিজারের যে বেস ফর্ম ভি ওয়ানটা হবে হচ্ছে কি? সেটা হচ্ছে বি। মডাল অক্সিলিয়ারির পরে বি ভার্ব আসলে বি হয়ে যায়। তাহলে মে হি বি হ্যাপি ইন লাইফ, সে জীবনে সুখী হোক। বাংলাদেশ দিন দিন উন্নতি করুক, বাংলাদেশ দিন দিন উন্নতি করুক, তাহলে কি হবে? মে বাংলাদেশ প্রসপার ডে বাই ডে, মে বাংলাদেশ প্রসপার ডে বাই ডে। ডিয়ার ভিউয়ার্স, আপনাদের ট্রান্সলেশনের যে আয়োজন করা হয়েছে চাকরির পাঠশালা, সেটা আপনাদের হয়তো বা মনে হতে পারে যে ট্রান্সলেশন শেখার কী আছে, কিন্তু দেখবেন যেহেতু 5 মার্ক আসে হচ্ছে ট্রান্সলেশন থেকে, এই জন্য এটাকে অনেকে নেগলেক্ট করে। কিন্তু দেখেন এই 5 মার্কের মধ্যে যদি 5ই পেয়ে যান, বা যারা একটু দুর্বল স্টুডেন্ট তারা যদি 5-এর মধ্যে 4 পেয়ে যায়, সে দেখবেন যে অনেক এগিয়ে থাকে। আর ইংলিশই তো আমাদের কাছে অনেক সময় একটু বিরক্তিকর সাবজেক্ট লাগে, কারণ আমরা ইংলিশ অনেক দিন প্র্যাকটিস না করার কারণে আমাদের আউট অফ মাইন্ড, আউট অফ সাইট হয়ে গেছে, এরকম মনে হচ্ছে। এই জন্য ইংলিশে গুরুত্ব দেওয়া উচিত। তো ডিয়ার ভিউয়ার্স, আমরা স্টেপ 6-এর কাছে যাব। স্টেপ 6-এ কী দেখা যায়? পরবর্তী স্ট্রাকচার কী দেখা যায় দেখেন। আদেশ, নিষেধ, অনুরোধ, এগুলো বোঝাতে ইম্পারেটিভ সেন্টেন্স হয়, আর এই সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়। এখন যে সেন্টেন্সটা দিব, যে এক্সাম্পল হিসেবে, এই সেন্টেন্সটা বেশ কিছু পরীক্ষাতে আসছে। যেমন দেখেন, শব্দটি কেটে দাও, এটা অনেক অনেক পরীক্ষাতে আসছে। তাহলে কী হবে? পেন থ্রো, এখানে একটা ফ্রেজাল ওয়ার্ড ব্যবহার করতে, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ। পেন থ্রো মানে কেটে দেওয়া, পেন থ্রো দ্য ওয়ার্ড, পেন থ্রো দ্য ওয়ার্ড। তারপরে বাতিটি জ্বালিয়ে দাও, তাহলে কি হবে? লাইট আপ দ্য ল্যাম্প, লাইট আপ দ্য ল্যাম্প, লাইট মানে এখানে জ্বালিয়ে দেবো, লাইট আপ মানে জ্বালিয়ে দেওয়া। আবার যদি বলা হয়তো যে বাতিটি নিভিয়ে দাও, এখন নেভারোর ইংলিশে পুট ওভার, কী হবে? তাহলে আমরা কী দেবো? পুট আউট দ্য, পুট আউট দ্য ল্যাম্প। লাইট আপ মানে হচ্ছে জ্বালিয়ে দেওয়া, আর পুট আউট মানে হচ্ছে নিভিয়ে দেওয়া। তো এটা আমরা খেয়াল করতে পারি যে পুট আউট মানে হচ্ছে নিভিয়ে দেওয়া। নিভিয়ে দেওয়ার অন্য ইংলিশও ব্যবহার করা যেতে পারে, ধরুন ব্লো, ব্লো, ব্লো অফ, তারপরে ব্লো আউট। ব্লো আউট মানেও কিন্তু আপনার নিভিয়ে দেওয়া বোঝায়, তাহলে পুট আউট বলেই হবে। শত্রুকে খাটো করে দেখো না, ওই যে কোনো কিছু করো না, দেখো না, যেও না, বলো না, এগুলো কিন্তু আপনার ইম্পারেটিভ সেন্টেন্স, তখন ডোন্ট দিয়ে আমরা কাজ করব। তাহলে কী হবে? ডোন্ট ক্রাই ডাউন, ক্রাই ডাউন মানে ছোট করে দেখা, এখানে ক্রাই মানে কিন্তু কান্না করা না। ডোন্ট ক্রাই ডাউন ইয়োর এনিমি, ডোন্ট ক্রাই ডাউন ইয়োর এনিমি। এইভাবে এটা আমরা ইম্পারেটিভ সেন্টেন্স দেখতে পেলাম। পরবর্তী স্ট্রাকচার দেখেন, মনের আকস্মিক অনুভূতি, আনন্দ, বেদনা, এগুলো বোঝাতে এক্সক্লামেটরি সেন্টেন্সে আমরা করব। তো এক্সক্লামেটরি সেন্টেন্স আমরা কীভাবে করতে পারি?
ইফ দিয়ে করতে পারি অথবা উড দ্যাট দিয়ে করতে পারি। ইফ অথবা উড দ্যাটের পরে অ্যাসার্টিভ সেন্টেন্স, পরে বিস্ময়সূচক চিহ্ন। আর একটা স্ট্রাকচার দেওয়া যায়, হোয়াট অথবা হাউ অ্যাডজেক্টিভ, এরপরে অবজেক্ট, সাবজেক্ট আর ভার্ব চলে যাবে সবার শেষে। ফর এক্সাম্পল, যেমন আমি যদি রাজা হতাম, এখানে বিস্ময়সূচক চিহ্ন থাকলে আমরা এটা করতে পারি ইফ আই ওয়ার এ কিং, ইফ আই ওয়ার এ কিং। আপনার কাছে একটা খটকা লাগবে যে ওই যে আই উইশ দিয়ে করছি, যখন আই উইশ দিয়ে করবেন সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, আর তখন ইফ দিয়ে করবেন তখন আবার বিস্ময়সূচক চিহ্ন দেবেন, এটা হবে এক্সক্লামেটরি সেন্টেন্স। আমি যদি পরীক্ষায় প্রথম হইতাম, এর বিস্ময়সূচক চিহ্ন, হয়তো বা সে প্রথম হচ্ছে না, তখন তার একটা মনের আবেগ প্রকাশ পাইছে। তাহলে কি হবে, ইফ আই ওয়ার দ্য ফার্স্ট ইন দ্য এক্সাম, ইফ আই আর দ্য ফার্স্ট ইন দ্য এক্সাম। কি মনোরম দৃশ্য, এটাও একটা পরীক্ষাতে আসছে, এগুলো কিন্তু পরীক্ষার কোশ্চেন। কি মনোরম দৃশ্য, তাহলে এই ক্ষেত্রে আমার আর যদি নাই, তো এই জন্য আমরা অন্যভাবে করবো, হোয়াট অথবা হাউ দিয়ে করবো। এখন কথা হচ্ছে কখন আমি হোয়াট দিব আর কখন হাউ দিব। যদি দেখেন সেন্টেন্সে এ বা অ্যান আসে তাহলে হোয়াট হবে, আর এ বা অ্যান না থাকলে হাউ হবে। যেমন কি মনোরম দৃশ্য, এখানে এ বা অ্যান নাই, একটি অর্থ বোঝাচ্ছে না, এই জন্য হাউ দিয়ে করতে হবে। মনোরম মানে চার্মিং, হাউ চার্মিং দ্য সিন ইজ, হাউ চার্মিং দ্য সিন ইজ। নেক্সট, আকাশ কি নীল, আশ্চর্য বলতেছে আকাশ কি নীল, অথবা বলতে আকাশ কত নীল, এরকম বলতে পারতেন। হাউ ব্লু দ্য স্কাইজ, হাউ ব্লু দ্য স্কাইজ। আমরা আরেকটা দেখি, কি বোকা তুমি। এখন কি বোকা, এটা হচ্ছে যে হোয়াট এ ফুল ইউ আর, হোয়াট এ ফুল ইউ আর। তো এইগুলো বেশ কিছু পরীক্ষাতে আসছে, এবং আপনি যদি এই ফরম্যাটটা ফলো করেন, এই স্টেপ না যত ছিল 7, এটা যদি ফলো করেন দেখবেন যে আপনি অনেক এগিয়ে থাকবেন অন্যদের কাছ থেকে। এই জন্য আপনি এটা নোট ডাউন করে রাখবেন, অথবা এটা শেয়ারে রেখে দেবেন, আপনার টাইম লাইনে রেখে দিবেন, তাহলে দেখবেন আপনার অনেক অনেক হেল্পফুল হবে। এবার আমরা স্টেপ 8-এ যাব। স্টেপ 8-এ কি দেখা যায় দেখেন, বর্তমানে কোনো কাজ হচ্ছে বুঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, কিন্তু কাজ চলতেছে এরকম একটা অবস্থার ক্ষেত্রে যদি ধরে বা যাবত অথবা হইতে বা থেকে এই জাতীয় শব্দ সময়ের আগে থাকলে, তাহলে আপনি দেখবেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ধরুন এই প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ভিতরে পার্থক্যটা কেমন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ধরে বা যাবত অথবা হইতে থেকে এরকম সময়ের আগে এই জাতীয় ওয়ার্ডগুলো থাকবে। ধরুন আপনি বলতেছেন আমি বই পড়তেছি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, কিন্তু যখনই বলবেন আমি 1 ঘন্টা ধরে বইটি পড়তেছি, তখন এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। এরকম একটা বিষয়। তাহলে আসেন আমরা তো একটু দেখি, কিছু এক্সাম্পল দেখি। ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে বৃষ্টি হচ্ছে, এটা পানি উন্নয়ন বোর্ডে পরীক্ষাতে আসছিল। বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি হওয়ার ক্ষেত্রে সাবজেক্ট খুঁজে পাওয়া যায় না বিধায় সাবজেক্ট আনতে হবে ইট। বৃষ্টির ক্ষেত্রে আপনারা সাবজেক্ট ইট আনবেন। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, ইট ইজ রেইনিং, অথবা ইট ইজকে সংক্ষেপে বলা হতো ইটস রেইনিং, ইট ইজ রেইনিং অথবা ইটস রেইনিং। মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর মুষলধারে আপনারা সবাই জানেন এটা একটা বাগধারা, তখন হবে ইটস রেইনিং বা ইট ইজ রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। ক্যাটস অ্যান্ড ডগস মানে মুষলধারে। নেক্সট আমরা যদি দেখি, আমি তুমিও সেই স্কুলে যাচ্ছি, এটা রেলওয়ের একটা পরীক্ষাতে আসছিল। তাহলে আমি তুমিও সেই স্কুলে যাচ্ছি। এখন এই যে 3টা পার্সন যদি সেন্টেন্সে থাকে, তাহলে বাংলা বলার সময় আপনি বলতে পারেন যে আমি তুমি সে, কিন্তু ইংলিশ লেখার সময় আমি তুমি সে লেখা যাবে না। ওই তখন একটা অর্ডার আপনারা অনেকে জানেন যে ভালো কাজ করলে নিজের নামটা শেষে বলতে হয়, আর কোনো দোষ স্বীকার করলে নিজের নামটা আগে বলতে হয় 1 2 3 123, মানে ফার্স্ট পার্সন আগে, আর ভালো কাজ করলে নিজের নামটা শেষে বলতে হয় 2 3 1। তাহলে এখানে 2 3 1 যেহেতু নিজের ভালো কাজ, স্কুলে যাচ্ছে এটা ভালো কাজ, তাহলে কি হবে, ইউ হি অ্যান্ড আই আর গোয়িং টু স্কুল। বাংলা বলতে পারবেন যে আমি তুমি সে, কিন্তু ইংলিশ লেখার সময় এটা ভালো কাজ হলে ইউ হি অ্যান্ড আই হবে। ইউ হি অ্যান্ড আই, যেহেতু 3 জন, 2 জন হচ্ছে প্লুরাল, আর 3 জন তো আরও প্লুরাল বোঝাই যাচ্ছে, এই জন্য আর হবে। ইউ হি অ্যান্ড আই 3 জন, 2 থেকে প্লুরাল শুরু, সিঙ্গুলার ইজ অলওয়েজ সিঙ্গেল, সিঙ্গুলার হচ্ছে একা। তো এখানে যেহেতু এখানে আই কিন্তু একা না, কেউ কেউ ভাবে যে আয়ের পরে কি আর বসে, কিন্তু এখানে তো আরও 2 জন আছে, তাহলে ইউ হি অ্যান্ড আই মোট 3 জন, 3 জন প্লুরাল, দ্যাটস ওয়াই আমরা এখানে আর ব্যবহার করব। ইউ হি অ্যান্ড আই আর গোয়িং টু স্কুল। 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, দেখেন শুধু বৃষ্টি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে এরকম ধরে বা যাবত বা কোনো সময় থাকলে
সময়ের আগে ধরে বা যাবৎ হইতে থেকে থাকলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করতে হয়। তো আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে করব। বৃষ্টি হওয়া মানে হচ্ছে ইট, আর ইটের সাথে হ্যাজ বিন বসে। ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 days। ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 days। 3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। এরকম একটা পরীক্ষাতে থাকেই, হয় গুড়ি গুড়ি বৃষ্টি হওয়া বা মুষলধারে বৃষ্টি হওয়া। যেমন এই যে দেখেন, সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এটা বেবজা পরীক্ষাতে আসছিল, বেবজা পরীক্ষাতে আসছে, সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হওয়া মানেই তো আপনারা জানেন যে এই সাবজেক্ট আনতে হয় ইট, আর ইটের সাথে হ্যাজ বিন বসে। এখন গুড়ি গুড়ির নিজস্ব একটা ইংরেজি আছে। শুধু রেইন হচ্ছে বৃষ্টি, বৃষ্টি হওয়া বা বৃষ্টি হওয়া। রেইন মানে বৃষ্টি, আবার রেইন মানে বৃষ্টি হওয়া। রেইন নাউনও হবে, ভার্বও হবে। কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি এর নিজস্ব একটা ইংলিশ হচ্ছে, দেখেন আমরা, ইট হ্যাজ বিন ড্রিজলিং সিন্স মর্নিং। হইতে বা থেকে বোঝালে সময়ের আগে সিন্স বসে, আর ধরে বা যাবৎ বোঝালে সময়ের আগে ফর বসে। তাহলে সকাল থেকে, সকাল হইতে বা সকাল থেকে একই কথা, সিন্স মর্নিং। ইট হ্যাজ বিন ড্রিজলিং সিন্স মর্নিং। এই যে এগুলো দিলাম, ম্যাক্সিমামই হচ্ছে চাকরির পরীক্ষার কোশ্চেন। আমরা পরবর্তী মডেল মানে স্টেপ 9-এ যাব। স্টেপ 9-এ কি দেখা যায় দেখেন, কখনো যাইনি, তুমি কখনো গিয়েছো, কখনো দেখিনি, তুমি কখনো দেখেছো। যে এই জাতীয় বাক্যকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হয়। ওই যে বলেছিলাম যে কিছু কিছু টেন্স থেকে আমাদের ট্রান্সলেশনে বেশি কোশ্চেন আসে, তার মধ্যে এই যে একটা, যে আমি কখনো দেখিনি, তুমি কখনো দেখেছো, আমি কখনো যাইনি, তুমি কখনো গিয়েছো। এই জাতীয় বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করব। আর এই ক্ষেত্রে ধরেন গিয়েছি বা যাইনি, এটা বোঝাতে ওই গণ দেওয়া যাবে না, এক্ষেত্রে বিন দিতে হয়। এগুলো গণ দেওয়া যাবে না, বিন দিতে হবে। ফর এক্সাম্পল, প্রথম এক্সাম্পল আমরা দেখি, আমি কখনো বিদেশ যাইনি। আমি কখনো বিদেশ যাইনি, তো সাবজেক্ট হচ্ছে আই, আর আয়ের পরে প্রেজেন্ট পারফেক্টে তো হ্যাভ হ্যাজ, আয়ের পরে হ্যাভ বসে। কখনো যায়নি, কখনো ইংলিশ হচ্ছে এভার, আর কখনো আছে যে নিও আছে, তাহলে নেভার। নেভার মানে কখনো না, আর এভার মানে কখনো। তাহলে আই হ্যাভ নেভার বিন অ্যাব্রোড। অ্যাব্রোড মানে বিদেশ, ABROAD, অ্যাব্রোড মানে বিদেশ। আই হ্যাভ নেভার বিন অ্যাব্রোড। নেক্সট একটা যদি কোশ্চেন দেখি, তুমি কখনো কক্সবাজার গিয়েছো? তুমি কখনো কক্সবাজার গিয়েছো? তাহলে আমরা কি লিখবো? হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার? হ্যাভ ইউ এভার বিন টু কক্সবাজার? তুমি কি কখনো চিড়িয়াখানা দেখেছো? দেখেছো বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট, তার সিন হয়ে যাবে, সি স সিন, V3 হয় প্রেজেন্ট পারফেক্টে। তাহলে হ্যাভ ইউ এভার বিন আ জু? হ্যাভ ইউ এভার বিন আ জু? তারপর দেখি, তুমি কখনো সিলেটের জাফলং গিয়েছো? এটা বিপিএসসির একটা পরীক্ষাতে আসছিল। তুমি কখনো সিলেটের জাফলং গিয়েছো? তাহলে আমরা কি করব? হ্যাভ ইউ এভার বিন টু দ্য জাফলং অফ সিলেট? যদি দুইটা জায়গা থাকে, যদি দুইটা জায়গা থাকে, তাহলে ছোট স্থানটা আগে দেবেন, বড় স্থানটা পরে দেবেন। ধরুন সিলেটের জাফলং, দ্য জাফলং অফ সিলেট। বগুড়ার ময়নামতি, সরি, বগুড়ার মহাস্থানগড়, দ্য মহাস্থানগড় অফ বগুড়া। কুমিল্লার ময়নামতি, দ্য ময়নামতি অফ কুমিল্লা। তাহলে এইভাবে আমরা করবো যে তুমি কখনো সিলেটের জাফলং গিয়েছো? হ্যাভ ইউ এভার বিন টু দ্য জাফলং অফ সিলেট? আমরা বেশ কিছু স্টেপ দেখতেছি, আমাদের স্টেপ কিন্তু বেশি নাই। এজন্য আপনারা যারা যুক্ত আছেন ভিডিওর শেষ পর্যন্ত থাকেন, আশা করি অনেক অনেক উপকারে আসবে। এখন এই যে চাকরির পাঠশালা আপনাদের জন্য এত কিছুর ব্যবস্থা করেছে, এই জন্য আসলে আমরা এই চাকরির পাঠশালার প্রতি আমরা চিরকৃতজ্ঞ। এটা আমাদের চিরকৃতজ্ঞ হওয়া উচিত। এবং আপনাদের বলেছিলাম যে আমরা চাকরির পাঠশালার জন্য কিছু স্টিকার গিফট হিসেবে দিতে পারি, লাভ রিয়েক্ট দিতে পারি। তো এখানে বেশ কয়েকজন দিয়েছেন। একজন লিখেছেন শুভকামনা রইল, থ্যাংক ইউ ভেরি মাচ। শেখ শাহিন আলম, শেখ শাহিন আলম লিখেছেন শুভকামনা রইল। তারপরে আরও বেশ কিছু সালাম দিয়েছেন, শুভকামনা জানিয়েছেন। একজন লেখছেন সাথে আছি, হ্যাঁ খুব ভালো, আপনারা সাথে থাকবেন। আপনাদের নিয়েই চাকরির পাঠশালা, আপনাদের নিয়েই হচ্ছে চাকরির পাঠশালা। এই জন্য আপনাদেরকে এই চাকরির পাঠশালা আপনাদের এমন কিছু দিবে যে আপনি চাকরির ক্ষেত্রে অনেক অনেক এগিয়ে থাকবেন ইনশাআল্লাহ। এই জন্য চাকরির পাঠশালার সাথে সর্বদা লেগে থাকবেন। এবং আপনারা
জানেন যে বেশ কিছু পরীক্ষা আছে সামনে, সেই পরীক্ষাগুলো আপনারা দিবেন, আশা করা যায় আপনি অনেক এগিয়ে থাকবেন। তো আমরা পরবর্তীতে চলে যাব। পরেরটা তো দেখি আমাদের কি লেখা আছে দেখি। হাসতে হাসতে, কাঁদতে কাঁদতে, নাচতে নাচতে, এই জাতীয় বাক্যের ক্ষেত্রে আমরা কিভাবে ট্রান্সলেশন করতে পারি। খুব সহজ একটা স্ট্রাকচার আপনাদের দেখাই দেবো, দেখবেন যে অনেক অনেক উপকারে আসবে। এইটা আমি বেশ কিছু কোশ্চেন দেখলাম যে এখান থেকে একটা প্রায় আসে, যারা বিভিন্ন পরীক্ষা দিয়েছেন তারা হয়তো বা জানেন যে প্রায় একটা থাকে। ডিয়ার লার্নার্স, আপনি এক্ষেত্রে কী করবেন, সাবজেক্ট ভার অবজেক্ট দেবেন, সাবজেক্ট ভার অবজেক্ট, আর শেষে ওই যে হাসতে হাসতে যে ভার্বের সাথে আইন দিয়ে দিবেন, কাঁদতে কাঁদতে ভার্বের সাথে আইন দিই, নাচতে নাচতে ভার্বের সাথে আইন দিয়ে দেবেন, হাসতে হাসতে লাফিং, কাঁদতে কাঁদতে ক্রাইং, নাচতে নাচতে ডান্সিং, এরকম দিয়ে দেবেন। একটু দেখি, মেয়েটি হাসতে হাসতে রুমে প্রবেশ করলো, পরীক্ষাতে আসছে এটা। তাহলে মেয়েটি, দ্য গার্ল, রুমে প্রবেশ করলো হচ্ছে ভার্ব, সাবজেক্ট হচ্ছে ভার্ব লাগবে, প্রবেশ করা, করলো, যে ল আছে, ল থাকলে পাস্ট টেন্স। দ্য গার্ল এন্টার্ড দ্য রুম, এখন যে হাসতে হাসতে কী হবে, লাফিং। তাহলে আনসারটা হচ্ছে এরকম, দ্য গার্ল এন্টার্ড দ্য রুম লাফিং। সেকেন্ড, সে নাচতে নাচতে চলে গেল, সে হচ্ছে একটা সাবজেক্ট, চলে গেল, ওয়েন্ট অ্যাওয়ে, এবার নাচতে নাচতে ডান্সিং। তাহলে হি ওয়েন্ট অ্যাওয়ে ডান্সিং, আমার প্রথমে সাবজেক্ট লাগবে, পরে ভার্ব লাগবে, অবজেক্ট থাকলে থাকবে, না থাকলে সরাসরি ওই যে নাচতে নাচতে আসতে আসতে ওই জাতীয় ওয়ার্ডের যে ইংলিশ তার সাথে আইন দিয়ে করে দেবো। তারপর দেখেন, সে হাঁপাতে হাঁপাতে আমার কাছে আসলো, এটাও পরীক্ষার কোশ্চেন, পরীক্ষাতে আসছে। এখন দেখেন আসলো, হি কেম টু মি, আমার কাছে, টু মানে কাছে, হি কেম টু মি, সে আমার কাছে আসলো। এখন হাঁপাতে হাঁপাতে, আপনি হাঁপাতে হাঁপাতে ইংরেজি না জানলে তাহলে দেখবেন যে আপনার ইংলিশটাও কমপ্লিট হচ্ছে না, নাম্বারও পাবেন না। এখন হাঁপানো ইংলিশে প্যান্টিং, তাহলে হি কেম টু মি প্যান্টিং, হি কেম টু মি প্যান্টিং। আবার শিশুটি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল, তাহলে শিশুটি, দ্য বেবি বা দ্য চাইল্ডও বলতে পারেন, ঘুমিয়ে গেল কাঁদতে কাঁদতে, কাঁদতে কাঁদতে ইংলিশটা হবে ক্রাইং, শেষে চলে যাবে। দ্য বেবি ফেল্ট অ্যাসলিপ, এটাতে ঘুমিয়ে পড়লো, ক্রাইং, কাঁদতে কাঁদতে। এই স্ট্রাকচার থেকে মোটামুটি আমি দেখলাম যে বেশ কয়েকটা পরীক্ষাতে আসছে, এই জন্য এই স্ট্রাকচার সো মাচ ইম্পর্টেন্ট। ডিয়ার ভিউয়ার্স, আমরা পরবর্তী স্টেপ নাম্বার 11-এ যাব। 11-এ কী সাথে দেখি আমরা, টাইম রিলেটেড ট্রান্সলেশন। এটা ঢাকা দক্ষিণ সিটিতে আসছে, অন্য অন্য পরীক্ষাতেও আসে। এই দক্ষিণ সিটিতে লাস্ট দেখলাম যে একটা আসছে, অন্য অন্য পরীক্ষাতেও আসছে 11 থেকে 20তম গ্রেডের পরীক্ষাতে। তো টাইম রিলেটেড ট্রান্সলেশনের মধ্যে কিছু টাইম আগে দেখে নিই। আমরা বলি সোয়া, পৌনে, সাড়ে, এরকম বলি। তাহলে সোয়া ইংলিশ হচ্ছে কোয়ার্টার পাস্ট, পৌনে ইংলিশ কোয়ার্টার টু, সাড়েকে বলে হাফ পাস্ট। আমরা প্রথমে এটুকু জেনে নিলাম, সোয়া ইংলিশ কোয়ার্টার পাস্ট, পৌনে ইংলিশ কোয়ার্টার টু, সাড়ে ইংলিশ হাফ পাস্ট। তাহলে এই তথ্যগুলো জানা থাকলে আপনার সুবিধা হবে। আর একটা জেনে নেই, অনেক সময় দেখা যায় মিনিট বেশি হয়েছে, ধরুন আপনার 8টা বেজে 10 মিনিট, 8টা তো বাজছে, আরও 10 মিনিট বেশি হয়েছে, 8টা বাজার পরে আরও 10 মিনিট বেশি হয়েছে। তখন ওই যে মিনিট যদি বেশি হয়ে যায়, তখন আমাদের স্ট্রাকচার আছে ইট ইজ প্লাস মিনিট, যে মিনিটটা বেশি হবে এই মিনিটটা লিখবো, পরে দেবো পাস্ট, আর শেষে দেবে ঘন্টা। আর যদি দেখেন যে মিনিট কম হলে আমরা ইট ইজ প্লাস মিনিট, এরপরে টু দিব, টু প্লাস আওয়ার। মনে রাখবেন পৌনে মানে হচ্ছে 15 মিনিট কম আছে, আর সোয়া মানে 15 মিনিট বেশি আছে। তাহলে মিনিট বেশি থাকলে পাস্ট বসে, পাস্ট কিন্তু একটা প্রিপজিশন। আবার পৌনে বোঝাতে টু বসে, মানে ঘাটতি থাকলে মিনিট কম থাকলে টু বসে, টু একটা প্রিপজিশন। আসলে আমরা কয়েকটা এক্সাম্পল দেখি, টাইম রিলেটেড কিছু এক্সাম্পল দেখি। ফার্স্ট কোশ্চেন যেটা দেওয়া আছে, তোমার ঘড়িতে কয়টা বাজে, এটা অনেক সময় প্রিপজিশন আকারেও আসে, তোমার ঘড়িতে কয়টা বাজে। তো এটার ইংলিশটা একটু মোটামুটিভাবে ধারণা রাখতে হবে, হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ, হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ। অনেক সময় প্রিপজিশন আকারে কীরকম দেয় জানেন, হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ দিয়ে দেয়, এখানে গ্যাপ দিয়ে ইয়োর ওয়াচ দেয়। তখন এই সময় জানার ক্ষেত্রে বা সময় বলার ক্ষেত্রে প্রিপজিশন বসবে বাই, হোয়াট ইজ দ্য টাইম বাই ইয়োর ওয়াচ। ডিয়ার লার্নার্স, পরটা দেখি, এখন 10টা বাজে, তাহলে আমরা কী করবো, নাও ইট ইজ 10 o'clock, কী দেবো, নাও ইট ইজ 10 o'clock। পরেরটাতে দেখি, সোয়া 10টা বাজে, আর এই টাইমের ক্ষেত্রে আমাদের আনতে হয় ইট, আনতে হয় সাবজেক্ট, আনতে হয় ইট।
ইট ইজ 10:15, ইট ইজ 10:15। কিউটা ছোটোতে দেবেন, সমস্যা নেই। ইট ইজ 10:15, 10:15 মানে হচ্ছে সোয়া, আর 10:10 মানে হচ্ছে সোয়া 10টা, 9:15 সোয়া 9টা, 11:15 সোয়া 11টা, 12:15 সোয়া 12টা, এরকম। আবার যদি বলি 8:45 বাজে, 8:45, 9:15, 9:10, 10:15, 1:15, 1:15, তাহলে কী হবে এখানে? ইট ইজ 9:15, ইট ইজ 9:15। তারপরে 11:30 বাজে, সাড়ে ইংলিশ হচ্ছে 1/2, তো 11:30 বাজে, ইট ইজ 11:30। কী হবে ভাই বলেন তো? ইট ইজ 11:30 হবে। 12:30, ইট ইজ 12:30। 1:30 তো আর বলে না, বলে হচ্ছে 1:30টা। 2:30 বলে না, বলে 2:30টা। তো যে 1:30টা, 2:30টা এগুলো বললে হবে ইট ইজ 1:30, ইট ইজ 2:30, 3:30 বাজে, ইট ইজ 3:30। 10টা বেজে 5 মিনিট, এই যে এরকম একটা আসছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে, 10টা বেজে 5 মিনিট, 10টা তো বাজছে, আরও 5 মিনিট বেশি হয়েছে, তাহলে ইট ইজ 5 minutes past 10, ইট ইজ 5 minutes past 10। আবার কা দেখি যে 11টা বাজতে 10 মিনিট বাকি, 11টা বাজতে 10 মিনিট বাকি, মানে 10 মিনিট কম আছে। কম থাকলে আমরা 2 দিব, এই 5টা থেকে 2 দিব, কিন্তু প্রথমে মিনিটের সংখ্যাটা দিতে হবে, শেষে ঘন্টার সংখ্যাটা তুলে দেবে। যেমন 10 মিনিট, তাহলে 10 minutes, কয়টা? 11টা আমরা শেষে দিয়ে দেবো। তাহলে কী হবে দেখেন, ইট ইজ 10 minutes, এখানে এস হবে, ইট ইজ 10 minutes to 11, ইট ইজ 10 minutes to 11। দেখতে দেখতে আমরা চলে আসলাম স্টেপ 12 কাছে। স্টেপ 12 দেখেন, আমরা যদি বলি দেখতে না দেখতে, যেতে না যেতে, পৌঁছাইতে না পৌঁছাইতে, আসতে না আসতে, এই জাতীয় বাক্যের ক্ষেত্রে আমরা কি করব? এই জাতীয় বাক্যের ক্ষেত্রে আমরা দিব অ্যাজ সুন অ্যাজ সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট, মাঝখানে একটা কমা থাকবে, আবারও সাবজেক্ট ভি টু অবজেক্ট, মানে পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। প্রথমে অ্যাজ সুন অ্যাজ হবে, অ্যাজ সুন অ্যাজের পরে পাস্ট ইনডেফিনাইট, মাঝখানে কমা, শেষেও হবে পাস্ট ইনডেফিনাইট। তাহলে আমরা যদি একটু এক্সাম্পল দেখি তাহলে বুঝতে আরও ক্লিয়ার হবে। যেমন দেখেন, আমরা স্টেশনে পৌঁছাইতে না পৌঁছাইতে ট্রেনটি চলে গেল। তো এই ক্ষেত্রে আমরা অন্যভাবেও করতে পারি, স্কার্সলি হ্যাড দিয়েও করতে পারি, হার্ডলি হ্যাড দিয়েও করতে পারি, নো সুনার হ্যাড দিয়েও করতে পারি। নো সুনার হ্যাড দিয়েও করা যায়, স্কার্সলি হ্যাড, হার্ডলি হ্যাড, অথবা অ্যাজ সুন অ্যাজ দিয়েও করা যায়। তো আমরা অ্যাজ সুন অ্যাজ দিয়েই করি। অ্যাজ সুন অ্যাজ উই রিচ দ্য স্টেশন, মাঝখানে একটা কমা থাকবে, দ্য ট্রেন লেফট, আমরা স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে ট্রেনটি চলে গেল। তারপরে সে আসতে না আসতে বৃষ্টি শুরু হলো, তো অ্যাজ সুন অ্যাজ হি কেম দ্য রেইন বিগ্যান। অ্যাজ সুন অ্যাজের পরে পাস্ট ইনডেফিনিট, পরেও পাস্ট ইনডেফিনিট, মাঝখানে একটা কমা থাকবে। আর নো সুনার হ্যাড থাকলে এই কমার জায়গা হবে দেন, আর নো সুনার হ্যাডের পরে যে এখানে হবে V3 হয়ে যাবে আর কি। তো আমরা অ্যাজ সুন অ্যাজ দিলাম যাতে করে আপনাদের সব স্ট্রাকচার এক ফরম্যাটে পড়ে যায়। তারপরে আমি সাপটিকে দেখতে না দেখতে ইহা পালিয়ে গেল, তাহলে অ্যাজ সুন অ্যাজ আই স দ্য স্নেক ইট র্যান অ্যাওয়ে, সাপের পরিবর্তে প্রোনাউন বসছে ইট, ইট র্যান অ্যাওয়ে। ডিয়ার ভিউয়ার্স, যে থ্যাংক ইউ যে এটা আমরা এই যে 12টা ফরম্যাট দিলাম, এই 12টা ফরম্যাটের মাধ্যমে আসলে বেশ কিছু ট্রান্সলেশন আপনাদের সাথে আমরা আলোচনা করলাম। এইরকম করে চাকরির পাঠশালায় আপনাদেরকে অনেক অনেক মজার তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হবে। তো আপনারা এই চাকরির পাঠশালাতে পাঠদানের মাধ্যমে চাকরির প্রস্তুতিটা অনেক অনেক সুন্দর ও সাবলীল হবে। আপনি চাকরির পাঠশালার সাথে যুক্ত থাকলে চাকরি পরীক্ষায় অন্য ক্যান্ডিডেট থেকে এগিয়ে থাকবেন। তো আমরা একটা কথাই সবসময় বলি যে ইনফরমেশন ইজ পাওয়ার, তথ্যই শক্তি। তো এখন এই তথ্যগুলো কীভাবে আমি আহরণ করব? শুধু পরিশ্রম করলে সফল হওয়া যায় না, বুদ্ধিমত্তার সাথে পরিশ্রম আমাদের করতে হবে। আর সেই বুদ্ধিমান যে আমার পাঠদানের পদ্ধতিকে সহজ করে দিবে, আমাকে চাকরি পাওয়ার পথটাকে সুগম করে দিবে, এমন একটা প্ল্যাটফর্মের সাথে আমি যুক্ত থাকলে আমার জন্য উপকার। এই জন্য নিজেকে কৌশলী হতে হবে। বুদ্ধিমানরা ভিন্ন কোনো কাজ করে না, একই কাজ ভিন্ন পথে করে থাকে। এই জন্য আমি বলবো যে বি ওয়াইজ, বি ইন্টেলিজেন্ট অ্যান্ড স্টে কানেক্টেড উইথ চাকরির পাঠশালা। আপনি চাকরির পাঠশালায় থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে। আমাদের এখানকার টিচাররা অনেক অনেক হেল্পফুল, ফ্রেন্ডলি, কোঅপারেটিভ and experienced and skilled, and they will guide you properly. So stay connected with
চাকরির পাঠশালা। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।